আচ্ছা, আই হোপ দেখা যাচ্ছে। আমরা যে টপিকটা স্টার্ট করছি আজকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্য। আচ্ছা, এখানটায় আমরা আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের জায়গাটা। তো ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে, বাই অল অ্যাবাউট ব্যালেন্স অফ পেমেন্ট। এটা অ্যাবসলিউটলি আমরা ভাববো হচ্ছে ইন্ডিয়ার সাথে বাইরের দেশের যে রিলেশনটা। ওকে, ইন্ডিয়ার সাথে আউট অফ ইন্ডিয়া যে রিলেশনশিপ, মানে বাইরের কান্ট্রিজগুলো যে রিলেশনশিপ শেয়ার করে, সেটাকে আমরা ধরবো হচ্ছে এই টপিকটাতে। এবার এখানে এই যে ব্যালেন্স অফ পেমেন্ট বলা হচ্ছে, অর্থাৎ দুটো পেমেন্টের মধ্যে ব্যালেন্স হবে। এই দুটো পেমেন্ট কি কি? একটা হচ্ছে যেই পেমেন্টটা ইন্ডিয়া থেকে বাইরের কান্ট্রিতে যায়, আরেকটা হচ্ছে যেটা বাইরের কান্ট্রি থেকে ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়া থেকে যখন বাইরের কান্ট্রিতে কোনো পেমেন্ট যাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে মানে আমাদের এখান থেকে ডেবিট হয়ে গেল বা এখান থেকে টাকাটা কেটে গেল। আবার যখন বাইরের দেশ থেকে কোনো একটা সূত্রে পেমেন্ট এখানে ঢুকছে সেটাকে আমরা বলি ক্রেডিট হওয়া। আমাদের বিওপির ডেফিনেশনটা অনেক সময়তে জিজ্ঞাসা করে, তখন আমরা কি বলতে পারি? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটা যে কোনো কান্ট্রির সিস্টেমেটিক ট্রানজেকশনের রেকর্ড। সিস্টেমেটিক মানে একটা সিস্টেমের মধ্যে যে ট্রানজেকশন হচ্ছে, কি ট্রানজেকশন? ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক ট্রানজেকশন, তার রেকর্ড। এবং সেই ট্রানজেকশনটা কার সাথে হবে? বহির্বিশ্বের সাথে, অর্থাৎ আউট অফ ইন্ডিয়ার সাথে, রেস্ট অফ দি ওয়ার্ল্ডের সাথে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, জেনারেলি আমরা বলে থাকি একটা ইয়ার। দেখো এখানে ওর জন্য লেখা আছে যে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনেশনটা আমরা এভাবে ভাবতে পারি যে এটা একটা রেকর্ড। কিসের রেকর্ড? একটা কান্ট্রির ইকোনমিক ট্রানজেকশনসের উইথ দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড, দেশের মানে এই আমাদের দেশের বাইরে যে বিশ্বটা রয়েছে তার সাথে, ওভার আ ইয়ার, একটা নির্দিষ্ট বছরে। এবং এখানে দু ধরনের পেমেন্ট আমরা দেখতে পাই, যেটা আমি বললাম। একটা হচ্ছে বাইরের থেকে যখন আমার দেশে আসে, যেটাকে আমরা বলি আউট ইনফ্লোস। আর আমার দেশ থেকে যখন টাকাটা বেরিয়ে চলে যায় তখন সেটাকে আমরা বলি আউটফ্লোস। এবং বিওপি কি বুঝতে সাহায্য করে? বিওপি মেনলি আমাদের বুঝতে সাহায্য করে হচ্ছে বাইরের সমস্ত দেশের রেসপেক্টে ইন্ডিয়ার পজিশনটা কিরকম, মানে কোনো একটা পার্টিকুলার কান্ট্রি বাকি দেশগুলোর রেসপেক্টে পজিশন কিরকম সেটা বুঝতে সাহায্য করে হচ্ছে এই ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি একটা বিওপির আইডেন্টিটি রয়েছে। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে যেরকম তোমরা ইকুয়েশনস করেছো, ইকুয়েশনস মানে হচ্ছে দুদিককে আমরা ইকুয়াল করার চেষ্টা করি। আইডেন্টিটি মানে হচ্ছে যে দুটো দিকই ম্যান্ডেটারিলি ইকুয়াল হতে হবে। অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে ব্যালেন্স অফ পেমেন্ট সবসময়তে ব্যালেন্সে থাকা, মানে থাকতে হবে। ব্যালেন্স অফ পেমেন্ট শুড অলওয়েজ বি ইন ব্যালেন্স। যার মানে হচ্ছে যে আহ, আমাদের এখানে এই যে আমি আগের স্লাইডটায় দেখালাম না, বলা হয়নি জাস্ট যে ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডার আমরা দুটো অ্যাকাউন্টের কথা পড়ি। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দুটোকেই ব্যালেন্সে থাকতে হবে। ব্যালেন্সে থাকা মানে কি? মানে যা ডেবিট হবে এবং যা ক্রেডিট হবে, এই দুটোকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দুটোর ভ্যালুকে সেম করে দুটো ডিফারেন্সকে আমাকে ব্যালেন্সে রাখতে হবে। তার মানে যদি কোনো কারণে আমাদের দেশে কোনো একটা কারেন্ট অ্যাকাউন্টে বা ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস বা ডেফিসিট হয়, এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে অন্য আরেকটা অ্যাকাউন্টে এটাকে সারপ্লাস বা ডেফিসিট করে দিতে হবে। ঠিক আছে, বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসে কিছু চেঞ্জ করতে হবে। আমাকে অ্যাট এনি কস্ট বিওপিকে ব্যালেন্সেই মেনটেন করতে হবে। যদি কোনো কারণে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা সারপ্লাস বা ডেফিসিট হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে ডেফিসিট বা সারপ্লাস করে দিতে হবে, যাতে এই জিনিসটা মেনটেন থাকে। অলরাইট, এটা হচ্ছে বিওপির আইডেন্টিটি। এবার বিওপির সারপ্লাস মানে কি? বিওপির সারপ্লাস মানে হচ্ছে যে আমাদের কাছে যখন বেশি করে টাকা ঢুকছে। আর ডেফিসিট মানে কি? যখন আমাদের এখান থেকে বেশি করে টাকা বেরিয়ে যাচ্ছে।
ঠিক আছে? যখন আমরা দেখতে পাই যে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে, মানে ইন্ডিয়া থেকে যখন আমরা বাইরের দেশে জিনিসপত্র রপ্তানি করছি, সেই এক্সপোর্ট করে বলো, সেটা এক্সপোর্ট করতে পারি গুডস মানে পণ্য, আহ, বা পরিষেবা, এই যাই আমরা এক্সপোর্ট করি না কেন, বা আমরা বিদেশে কোনো একটা টাকা দেখলাম যে মানে ইনভেস্টমেন্ট হচ্ছে, তো এক্ষেত্রে যখন আমাদের দেশে কোনোভাবে টাকাটা বাড়তি থেকে যাবে, সেটা হয়ে যাবে সারপ্লাস পার্ট। আর ডেফিসিট কখন হবে? যখন আমার এখান থেকে বেশি টাকা বেরিয়ে যাবে, মানে যা টাকা ঢুকছে তার থেকে যখন বাইরের দেশে বেশি টাকা বেরিয়ে চলে যাবে, সেটাকে আমরা বলবো ডেফিসিট। এবার আমরা ডিটেলে ডিসকাস করব হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে, এই জায়গাটা অনেক সময় গুলিয়ে যায়, সো আমি একটু ইজি করে বলে দিই যে হোয়াট ইজ কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আহ, এমন একটা অ্যাকাউন্ট যেটা মেনলি গুডস বা সার্ভিসেস, কোনো পণ্য বা পরিষেবা বাইরে বেরিয়ে যাচ্ছে বা দেশের ভেতরে চলে আসছে, এটাকে যেমন রেকর্ড করবে, তার সাথে সাথে কান্ট্রির যে কোনো ধরনের ইনকাম, এই পার্টটাকেও রেকর্ড করবে। আচ্ছা, এই ইনকাম পার্ট মানে কি? তোমাদেরকে এটা বুঝতে হবে যে ইনকামের সাথে রিসিপ্ট, এই জিনিসটার ডিফারেন্স কোথায়। মানে আমি টাকা রিসিভ করা আর টাকা ইনকাম করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, যেটা আমি আগেও বলেছিলাম হয়তো তোমাদের, যে আমি যদি তোমাকে পড়িয়ে কোনো টাকা ইনকাম করি, সেটা কিন্তু হয়ে গেল আমার রিসিপ্ট, সরি, সেটা হয়ে গেল আমার ইনকাম। কেন ইনকাম হলো? তার কারণ হচ্ছে যে আমি তোমাকে একটা সার্ভিস দিয়েছি, সার্ভিস বিক্রি করেছে, এবং তার অগেনস্টে তুমি আমাকে পেমেন্ট করছো। তোমাকে যদি আমি কোনো একটা ইকোনমিক্সের বই বিক্রি করতাম, তাহলে তোমাকে আমি টাকাটা পেমেন্ট করলাম, এবং তার এগেনস্টে তুমি আমাকে একটা আমি তোমাকে একটা বই বই দিলাম, তার এগেনস্টে তুমি আমাকে টাকা রিটার্ন করছো। সো এই যে আমার কোনো একটা গুড বা সার্ভিস বিক্রি করে তার এগেনস্টে যে টাকা পাওয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, এটাকে আমরা বলবো হচ্ছে ইনকাম। কিন্তু হোয়াট ইজ রিসিপ্ট? একটা জিনিস ভেবে রাখো, যে ইনকাম সবসময়তেই নন রিফান্ডেবল হবে। নন রিফান্ডেবল মানে আমি তোমাকে পড়ালাম, তার এগেনস্টে তুমি আমাকে টাকা দিলাম, তুমি কখনোই আমার থেকে ক্লেম করতে পারবে না যে আপনি আমাকে টাকা ফেরত দিন। নেভার। বিকজ আমি তোমাকে কিছু একটা বিক্রি করেছি, বা তুমি দোকানদারকে গিয়ে বলতে পারবে না যে আমি তো আপনাকে বইটা কেনার জন্য টাকা দিয়েছিলাম, ওই টাকাটা ফেরত দিন। দোকানদার বলবে আমি তো তার এগেনস্টে আপনাকে জিনিস দিয়ে দিয়েছি। সেটা গিভ অ্যান্ড টেক পলিসি আছে। সো দ্যাট ইজ ওয়াই ইনকাম কখনোই রিফান্ডেবল নেচারের হবে না, অলওয়েজ এটা নন রিফান্ডেবলই হতে হবে। কিন্তু আমরা যদি চলে আসি রিসিপ্টের ক্ষেত্রে, তাহলে রিসিপ্ট কিন্তু রিফান্ডেবল হতেও পারে, আবার রিসিপ্ট নন রিফান্ডেবলও হতে পারে। রিসিপ্ট মানে কি? মানে হচ্ছে আমি কোনো জিনিস তোমাকে বিক্রি করিনি, আমি টাকাটা অন্য কোনোভাবে পেয়েছি। যেমন ধরো, আমি তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি লোন হিসেবে দিলাম। এই যে লোনের টাকাটা আমি তোমাকে দিলাম, অফকোর্স এই টাকাটা আমি কদিন পরে ক্লেম করতে পারবো, কারণ এই লোনের টাকা রিফান্ডেবল নেচারের হয়ে থাকে। আবার আমরা যদি বলি যে তোমার বার্থডেতে আমি তোমাকে একটা কিছু মানি গিফট করলাম, যে 500 টাকা বা 1000 টাকা 2000 টাকা আমি গিফট করলাম। এই যে আমি তোমাকে টাকাটা গিফট করলাম, এই গিফটের টাকাটাও কিন্তু অ্যাবসলিউটলি একটা রিসিপ্ট। কেন রিসিপ্ট? এটাও কিন্তু তুমি কিছু বিক্রি করে পাওনি, কিন্তু এই রিসিপ্টটা হচ্ছে নন রিফান্ডেবল রিসিপ্ট, কারণ গিফটের টাকা কখনো ফেরত চাওয়া যায় না। তার মানে আমি এখানে বোঝাতে চাইলাম যে দুটো জিনিস, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে রিসিপ্ট। ইনকাম অলওয়েজ নন রিফান্ডেবল হবে, এবং ইনকাম নন রিফান্ডেবল হওয়া মানে এটা চলে আসবে কারেন্ট অ্যাকাউন্টে। রিসিপ্টের মধ্যে দুটো পার্ট বললাম, একটা বললাম রিফান্ডেবল, একটা বললাম নন রিফান্ডেবল। যেটা নন রিফান্ডেবল রিসিপ্ট, সেটাও কারেন্ট অ্যাকাউন্টে আসবে। রিফান্ডেবল মানেই সেটা চলে আসবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। বুঝতে পারলে? রিফান্ডেবল যেই মুহূর্তে এটা হয়ে যাবে, সাথে সাথে এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে, আর কারেন্ট অ্যাকাউন্টে চলে আসবে সমস্ত নন রিফান্ডেবল কেস। যেমন দেখো, এই যে আমি এখানে বললাম না
যে কি কি রেকর্ড করে এখানে, ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, কোনো পণ্য বা পরিষেবার ফ্লোটা। এই যে তুমি ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এটাকে আমরা নাম দিতে পারি এক্সপোর্ট। আর যদি আমি বাইরের দেশ থেকে আনি তাহলে এটাকে আমি নাম দিতে পারি ইম্পোর্ট। এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুটোতেই কিন্তু টাকাটা নন রিফান্ডেবল নেচারেরই হয়ে থাকে, ভেবে দেখো। কারণ আমি যদি বাইরের দেশে জিনিসপত্র বিক্রি করি তাহলে তার এগেনস্টে যে আমি টাকাটা পাবো সেটা কিন্তু নন রিফান্ডেবল, বাইরের দেশে আমার থেকে যেটা পাবে সেটাও কিন্তু নন রিফান্ডেবল। চলে আসি ইনকামের ক্ষেত্রে। ইনকাম যদি আমি বলি যে এটাও কিন্তু সেম, আমি এক্সপোর্ট বা ইম্পোর্ট করে কোনো একটা কিছু করে আমি আর্ন করছি। আচ্ছা, এখানে ইম্পোর্ট এক্সপোর্টের থ্রুতে যেমন আর্ন হতে পারে, তেমনি এরকমও হতে পারে দেখো যে আমি কোনো একটা বিদেশের কোম্পানিতে শেয়ার কিনে রেখেছিলাম, এবং এই যে বিদেশের কোম্পানিতে শেয়ার কিনেছিলাম সে শেয়ার বাবদ আমি একটা ডিভিডেন্ড পাচ্ছি, লভ্যাংশ পাচ্ছি, সেই টাকাটাও কিন্তু আমার ইনকাম, এবং সেটাও কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্টেই ঢুকে যাবে। বোঝাতে পারলাম? সো অল দি নন রিফান্ডেবল কেসেস will be included in current account. ঠিক আছে? সো সমস্ত যা যা আমরা নন রিফান্ডেবল জিনিসপত্র দেখতে পাবো, সে সমস্ত নন রিফান্ডেবল জিনিসই কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুডেড হবে। লাইক এক্সপোর্ট ইম্পোর্ট বলো, ইনকাম বলো, আহ, এবং যে কোনো ধরনের ট্রান্সফার পেমেন্ট বা গিফটস। যে কোনো ধরনের ট্রান্সফার পেমেন্ট বা গিফটস কিরকম বিষয়টা হয়ে থাকে, আহ, মানে আজকে ধরো ফরেন কোনো কান্ট্রি থেকে আমার দেশে কোনো একটা গ্র্যান্ড ঢুকলো, বা ফরেন কোনো কান্ট্রি থেকে আমার দেশে একটা মানি ভ্যালু গিফট হিসেবে ঢুকলো। সো এটাও দেখো নন রিফান্ডেবল। আমি আবার যেটা বলছি যে কারেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র নন রিফান্ডেবল রিসিপ্টগুলোই ঢুকবে, যার মধ্যে ইনকাম থাকবে, গিফট থাকবে, আহ, যে কোনো ধরনের ডিভিডেন্ডস থাকবে, ঠিক আছে, ডোনেশন থাকবে, গ্র্যান্ট থাকবে। যেই মাত্র এটা রিফান্ডেবল নেচারের হয়ে যাবে সাথে সাথে এটা ঢুকে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। এবং কারেন্ট অ্যাকাউন্ট কেন একটা দেশের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা দেশের সেভিংস আর ইনভেস্টমেন্ট পজিশনটাকে বুঝতে সাহায্য করে। যে একটা দেশের, এই যে আমরা বার করি না ন্যাশনাল ইনকাম কত, তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা কি কি ধরি, আমরা ডোমেস্টিক ইনকাম যেমন ধরি, আমরা কিন্তু ওই যে এক্স মাইনাস এম পার্টটাকেও ধরি না। তাহলে এক্স মাইনাস এম তার মানে এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট। সো ইনকাম মানেই কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং এটা বুঝতে সাহায্য করবে যে একটা দেশের জিডিপি কত, একটা দেশের ইকোনমিক হেলথ কতটা ভালো, একটা দেশের ইনভেস্টমেন্ট পজিশন কতটা ভালো, এই সমস্ত জিনিসগুলো কারেন্ট অ্যাকাউন্ট বুঝতে হেল্প করবে। কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্টসগুলো, এগুলো ভীষণ ভাইটাল জায়গা যেগুলো আমাদের জিজ্ঞাসা করে। কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্টসের মধ্যে প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে ভিজিবলস, আরেকটা চলে আসে ইনভিজিবলস। ভিজিবলস মানে কি? ভিজিবলস মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ গুডস। আমরা যে কোনো গুডস মানে যে কোনো পণ্য এক্সপোর্ট করছি বা বিদেশ থেকে ইম্পোর্ট করছি, যেই মুহূর্তে আমি বিদেশে কোনো একটা গুড এক্সপোর্ট করলাম তার অগেনস্টে আমি একটা সার্টেন মানি রিসিভ করছি, একটা ইনকাম জেনারেট করছি, এটা কিন্তু আমার ইনফ্লো হয়ে যাবে। এটা কোথায় ঢুকবে, কোন কোন সাইডে ঢুকবে, ক্রেডিট না ডেবিটে? অফকোর্স ক্রেডিটে ঢুকবে। আবার যখন আমি ইম্পোর্ট করছি, বাইরের দেশ থেকে কোনো একটা গুড পারচেস করছি, করার ফলে আমার বাইরের দেশে যে ইনকামটা চলে গেল সেটা আমি কিন্তু ইনক্লুড করে দিচ্ছি ডেবিট সাইটে, ঠিক আছে। সো ক্রেডিটে আমি রাখছি ইনফ্লো অফ মানি বা ইনফ্লো অফ ইনকাম ডিউ টু এক্সপোর্ট, আর ডেবিট সাইডে রাখছি যে আউটফ্লো অফ মানি ডিউ টু ইম্পোর্টস। এবং এই যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট অফ গুডস করে আমি যেই ভ্যালিউটা পাবো সেটাকে আমি নাম দেব হচ্ছে ব্যালেন্স অফ গুডস, বা ব্যালেন্স অফ ভিজিবলস, বা ব্যালেন্স অফ ট্রেড বা ট্রেড ব্যালেন্স। বোঝাতে পারলাম?
সো কারেন্ট অ্যাকাউন্টের প্রথম কম্পোনেন্ট হচ্ছে ট্রেড ব্যালেন্স, যেটা এখানে লেখা আছে ট্রেড ব্যালেন্স। দ্যাট মিন্স ব্যালেন্স অফ গুডস, সরি, এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ বলো। এক্সপোর্টের ফলে যে টাকাটা আমার এখানে ঢুকছে। আর নেক্সট, আমরা তো শুধু গুডস নিয়ে কারবার করি না, আমরা কিন্তু সার্ভিসেস নিয়েও কাজ করে থাকি। তো সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসকে আমরা বলে থাকি ইনভিজিবলস। গুডস যেমন গুডস যেমন হচ্ছে তোমার কোনো একটা পণ্যের কথা বলে, সার্ভিস তেমনি কিন্তু কোনো একটা পরিষেবা সেল করার কথা বলে। যেমন ধরো অ্যাকাউন্টেন্সি, আমরা যে অ্যাকাউন্টস সার্ভিস প্রোভাইড করি, বা লিগাল সার্ভিস, বা ম্যানেজমেন্টাল সার্ভিস, বা এডুকেশনাল, হেলথ রিলেটেড, তাহলে বা টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন। তো এই সমস্ত যে সার্ভিস কেনা বেচা করা হচ্ছে, সেগুলো আমরা সেগুলোও কিন্তু কারেন্ট অ্যাকাউন্টেই চলে আসবে। সো এক্সপোর্ট অফ সার্ভিসেস মাইনাস ইম্পোর্ট অফ সার্ভিসেস, ট্যুরিজম, ব্যাংকিং, সফটওয়্যার সার্ভিস, মানে আইটি সার্ভিস এটসেট্রা। সো একটা হয়ে গেল গুডস আর একটা হয়ে গেল সার্ভিসেস। ঠিক আছে, নেক্সট চলে আসে ইনকাম। আমরা কোনো একটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম, তার মধ্যে আমি একটা ডিভিডেন্ড পেয়েছি, সেটাও চলে আসলো এখানে। আমি কোনো একটা টাকা বিদেশে কোথাও রেখেছিলাম, সেখান থেকে আমি ইন্টারেস্ট পেলাম। বিদেশ থেকে কোনো একটা ওয়েজ আর্ন করলাম। এই ওয়েজ মানে কি গো? মানে ওই যে মনে আছে বলেছিলাম না তোমাদের, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, যেটা ফরেনাররা আর্ন করে নিয়ে আসে সেটা। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে ইনকাম। সো অল অফ দিস উইল বি ইনক্লুডেড ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট পোর্শন। আর কারেন্ট ট্রান্সফার মানে হচ্ছে রেমিটেন্সেস, ফরেন থেকে কোনো এড বা গ্র্যান্ট বা গিফট। দেখো এই পেজটায় কি কোনো সমস্যা আছে? আরেকবার জিস্ট জিস্ট করে একটা জিনিস বলে দিচ্ছি। কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে যেই ইনকামগুলো আমরা জেনারেট করছি বিদেশ থেকে, ইনকাম, দ্যাট মিন্স নন রিফান্ডেবল টাকা। এবং যে রিসিপ্টগুলো নন রিফান্ডেবল রিসিপ্ট। আচ্ছা, ইনকাম কোনগুলো? এই যে 1 2 3, দেখো এই তিনটে ইনকাম। ফার্স্ট থ্রি পয়েন্টস আর অ্যাকচুয়ালি ইনকাম। লাস্ট পয়েন্টটা হচ্ছে নন রিফান্ডেবল রিসিপ্ট। সো নন রিফান্ডেবল রিসিটটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। সো নন রিফান্ডেবল কেসেস মানেই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, বোঝা গেছে? পরেরটাতে চলে যে আমরা একটু ডিটেলে এবার এখানটা বলে দিই। যা যা বললাম সেগুলোই লেখা রয়েছে, বাস এগুলো লিখে দেওয়া, একবার জাস্ট বলে দিই যে প্রথমে আমি বলেছিলাম যে ট্রেড ব্যালেন্স, বা যেটাকে আমরা, আমি একটু এখানটায় না ইনক্লুড করে দিই, দাঁড়াও একটা মিনিট, কারণ তোমাদের এটা প্রশ্নে এরকমভাবেও আসতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে ট্রেড ব্যালেন্স, বা আমরা এটাকে বলে থাকি ব্যালেন্স অফ ভিজিবলস বা গুডস। ব্যালেন্স অফ ভিজিবলস বা গুডস, আই হোপ দেখা যাচ্ছে। ট্রেড ব্যালেন্স বলতে পারি, ব্যালেন্স অফ ভিজিবলস বলতে পারি, ব্যালেন্স অফ গুডস বলতে পারি। ঠিক আছে, এবং এই যে পুরোটা, এটা কি করে আমরা বার করব? আমরা তাদের এক্সপোর্ট অফ গুডস এবং ইম্পোর্ট অফ গুডস বার করব, এই দুটোকে মাইনাস করে দেব। এবং এই দুটোকে মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট ট্রেড ব্যালেন্স। যদি এটা পজিটিভ হয় তাকে আমরা বলবো ট্রেড সারপ্লাস, যদি এটা নেগেটিভ হয় তাকে আমরা বলবো ট্রেড ডেফিসিট। ক্লিয়ার? আচ্ছা, বলতে পারবে যে ইন্ডিয়াতে এই ট্রেড ব্যালেন্সটা সারপ্লাসে থাকে না ডেফিসিটে থাকে? রাইট, ইন্ডিয়াতে ট্রেড ব্যালেন্সটা ডেফিসিটে থাকে। ইন্ডিয়াতে ওকে ফাইন, ইন্ডিয়াতে ট্রেড ব্যালেন্স ডেফিসিটে, দ্যাটস অল। ঠিক আছে, পরের পার্টটা আমি পরে একটু পরে বলছি। এই পেজটা ক্লিয়ার?
সেকেন্ড যে কম্পোনেন্ট আমি বলেছিলাম সেটা হচ্ছে যে ব্যালেন্স অফ ইনভিজিবলস, তাই না? ব্যালেন্স অফ গুডস যেমন বললাম তেমনি আমি বলতে পারি হচ্ছে ব্যালেন্স অফ ইনভিজিবলস বা ব্যালেন্স অফ সার্ভিসেস। তো এটা কি হবে, এক্সপোর্ট অফ সার্ভিসেস বার করলাম, যেমন ট্যুরিজম, ফাইন্যান্সিয়াল, আইটি, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, ম্যানেজমেন্ট, লিগাল, এই সার্ভিসগুলো আমরা এক্সপোর্ট করি। আর ইম্পোর্ট করি যখন, এইগুলোই আবার বিদেশ থেকে বিভিন্ন সার্ভিসেস, এই দুটোর ডিফারেন্সকে আমরা বলি হচ্ছে জেনারেলি নেট নেট ব্যালেন্স অফ ইনভিজিবলস। আচ্ছা, ইন্ডিয়াতে ব্যালেন্স অফ ট্রেডটা অলওয়েজ নেগেটিভেই রয়েছে, কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবলসটা অলওয়েজ পজিটিভে রয়েছে। এইটা ভীষণ ভাইটাল একটা কথা, যেটা আমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করে এবং এটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আর এই চ্যাপ্টারটা কেন এত ভাইটাল, এটা থেকে প্রতি বছর মানে মেনেতে, বারবার বলি সবাইকে, আর এই চ্যাপ্টারটা থেকে মেনেতে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, এই পার্টিকুলার চ্যাপ্টারটা থেকে, এখান থেকে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের জোন আছে, যে মেইন কারেন্ট অ্যাফেয়ার্সের জোন এই চ্যাপ্টার থেকে আসে। এবং এটা যারা এবার মেন দিয়েছে তাদের সবাইকে বলেছিলাম যে এক্সপোর্ট ইম্পোর্ট কোনটা বেশি হয় কোনটা কম হয়, দেখেছো? এবারে যারা মেনের কোয়েশ্চেন দেখবে তারা জানবে যে ধরো এক্সপোর্ট যে আইটেমটা বেশি হয় সেই আইটেমটার নামই দেয়নি, আর চারটে অপশন দিয়েছে যেগুলোর মধ্যে সবচেয়ে হাইস্ট, মানে এটা তোমাকে খুব মাইনিউটলি ডিটেলের সাথে পড়তে হবে। ঠিক আছে, এবং এটা প্রত্যেক বছর আপডেট করতে হবে তোমাকে নিজের খাতাতেই নিজেকে। ওকে, তো আমি বলে দেবো তোমাদের, যখন আমি নোট দেবো তখন আমি ডিটেলে বলে দেবো, ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলো তোমরা প্রত্যেক বছর আপডেট করবে এবং কোথা থেকে করবে আমি সেটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, সো ইন্ডিয়াতে ট্রেড ব্যালেন্সটা নেগেটিভ আর সার্ভিসের ব্যালেন্সটা পজিটিভ। কামিং টু আর থার্ড কম্পোনেন্ট অফ ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, সেটা হচ্ছে প্রাইমারি ইনকাম। ইনকাম মানে আমি কি কি বললাম, ইনকাম দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট মানে কি, ইন্ডিয়ার বিভিন্ন ব্যক্তি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বিদেশে কোনো একটা কোম্পানির মালিকানা শেয়ার কিনেছিল বা বিদেশে কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিল, এবং সেখান থেকে সে যে ইনকামটা জেনারেট করছে সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইফ আ কোম্পানি ইন ইন্ডিয়া has invested in a firm in the ইউনাইটেড স্টেটস, সেখান থেকে যে প্রফিট বা ইন্টারেস্টটা আর্ন করছে সেটা কিন্তু আমাদের মানে ক্রেডিট পার্ট অফ কারেন্ট অ্যাকাউন্টে যোগ হবে। আচ্ছা, বোঝাতে পারছি, মানে ক্লিয়ার হয়েছে তো? নেক্সট হচ্ছে কম্পেনসেশন টু এমপ্লয়িজ। কম্পেনসেশন টু এমপ্লয়িজ, এটা একটা খুব মানে বিখ্যাত কথা ইকোনমিক্সের। এই কথাটার মানেই হচ্ছে যে যখন কোনো একটি কোম্পানিতে কোনো এমপ্লয় কাজ করে, সে যেই ইনকামটা জেনারেট করে সেখান থেকে যে ওয়েজ বা স্যালারিটা পায় সেটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ বা কম্পেনসেশন টু এমপ্লয়িজ। এটাও তো ইনকাম, এটাও নন রিফান্ডেবল জিনিস, তার মানে এটা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, লাস্ট সেকেন্ডারি ইনকাম, যেগুলো হচ্ছে কারেন্ট ট্রান্সফার ইনকাম। তোমাদের ন্যাশনাল ইনকামে পড়ানো হয়েছিল, আই হোপ ইউ রিমেম্বার। সেখানে আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের রেমিটেন্সেস ঢুকছে, বিভিন্ন ধরনের ফরেন এইড বা গ্র্যান্টস ঢুকছে, এবং সেই প্রত্যেকটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট। মানে বিদেশ, ধরো ইন্ডিয়াতে ইউএসএ গভর্নমেন্ট কোনো একটা গ্র্যান্ট দিয়েছে, বা ওয়ার্ল্ড ব্যাংক কোনো একটা টাকা গ্র্যান্ট হিসেবে দিয়েছে, আইএমএফ থেকে কোনো একটা টাকা গ্র্যান্ট হিসেবে ঢুকেছে, এরকম যদি রেমিটেন্সেস ফ্রম ইন্ডিয়ান ওয়ার্কার্স ইন দ্য গালফ টু ইন্ডিয়া ফর্ম আ সিগনিফিকেন্ট পার্ট অফ দি সেকশন। ঠিক আছে, সো যে কোনো ধরনের যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে এটা ডেবিট, এখানে ঢুকে গেলে ক্রেডিট। তাহলে কি সবার কারেন্ট অ্যাকাউন্টটা নিজেরা কোয়েশ্চেন এলে পারবে? কারেন্ট অ্যাকাউন্টের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে, যে আমার এত কিছুর পেছনে একটাই কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ডটা কি, যখনই কোনো টাকা আসবে যেটা নন রিফান্ডেবল ইন নেচার, সেটাই হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্টস। যেই মাত্র এটা রিফান্ডেবল হয়ে যাবে, সাথে সাথে আমরা এটাকে বলতে পারবো কি,
ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্ট, এটাই হচ্ছে কিওয়ার্ড। ব্যাস, এবার এটা যদি তুমি মাথায় রাখো, তুমি এখানে যত কম্পোনেন্টস দেখবে, ট্রেড ব্যালেন্স বা সার্ভিস ব্যালেন্স অফ ইনভিজিবল বা সার্ভিসেস, প্রাইমারি ইনকাম, সেকেন্ডারি ইনকাম, সব কটাই কিন্তু নন রিফান্ডেবল টাকা রিসিভ করা। ঠিক আছে? সো অল অফ দিস আর পার্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট। মা, 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 একটু একটু পরে সময় পেলে আমাকে মাঝে তেল দিয়ে দেবে গো, অনেকদিন দেওয়া হয়নি। আচ্ছা, একটু পরে দিচ্ছি। হ্যাঁ, বল। ঠিক আছে, নেক্সট আমি যাচ্ছি। কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট বা সারপ্লাসের পেছনে কারণ কি? এটা খুব সোজা জিনিস। যখন তোমাদের এগুলো লিখতে দেবে তখন এগুলো লিখতে পারবে। ডেফিসিট মানে কি? যে ডেফিসিটের পেছনে কারণটা কি? হাই ডোমেস্টিক কনজাম্পশন অফ ফরেন গুডস অ্যান্ড সার্ভিসেস ভীষণ ভাইটাল। আমরা যখন দেখি যে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমরা পণ্য বা পরিষেবা আমদানি করছি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেফিসিটের পেছনে অন্যতম বড় একটা রিজন। যেই মাত্র আমরা দেখব লো এক্সপোর্ট কম্পিটিটিভনেস, মানে দেখো ইম্পোর্ট আমরা ভালো বেশি করি তাতে সমস্যা খুব একটা থাকতো না যদি আমাদের এক্সপোর্টটাও মানে ততোধিক বেশি হতো। কিন্তু দেখো আমাদের ইন্ডিয়াতে যা সিচুয়েশন। হ্যাঁ, বলো। অ্যাবসলিউটলি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আচ্ছা, তাহলে বলো তো ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিটে আছে না সারপ্লাসে আছে? আচ্ছা, শিওর তো? মানে ট্রেড ব্যালেন্সটা, হ্যাঁ, না আমি ওটা বলছি না, আমি বললাম যে আমাদের তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে চারটে কম্পোনেন্টে মেন দুটো দেখলাম, একটা হচ্ছে তোমার ব্যালেন্স অফ ভিজিবলস, ব্যালেন্স অফ ইনভিজিবলস, তাই না? ব্যালেন্স অফ ভিজিবলসটা নেগেটিভে আছে, ব্যালেন্স অফ ইনভিজিবলসটা, ব্যালেন্স অফ ভিজিবলসটা নেগেটিভে আছে, ব্যালেন্স অফ ইনভিজিবলটা পজিটিভে আছে। তাহলে আলটিমেটলি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি পজিটিভে থাকবে না নেগেটিভে থাকবে? দুটোতেই থাকতে পারে, কিন্তু ইন্ডিয়াতে কোনটায় আছে? নেগেটিভে আছে। কেন বলো তো? কারণ হচ্ছে ওই ট্রেড ব্যালেন্সটা অত্যধিক নেগেটিভ, এবং সেই কারণে ব্যালেন্স অফ ভিজিবলসটা পজিটিভ হওয়া সত্ত্বেও আদবে কোনো লাভ হয়নি। বোঝা গেল? এটাই হচ্ছে মেন বিষয়টা। না, ইন্টারনাল কনজাম্পশন বেশি, তার জন্য ওই একটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করেছিল যে আমরা শুধু ক্যাপিটাল গুডসগুলো আমদানি করব, মানে হচ্ছে প্রডিউসার্স আইটেমসগুলো, যাতে কিনা আমরা এখান থেকে মানে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে বিদেশে বেশি করে সেল করতে পারি, তাতে এক্সপোর্ট বাড়বে। তাতে খানিকটা লাভ হয়েছে, তাতে ডেফিসিট খানিকটা কমেছে, কিন্তু আসলে প্রচুর পরিমাণে আসলে টোটালিটিতে কোনো ইম্প্যাক্ট পড়েনি। ঠিক আছে, এইটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাঝখানে যেটা একটা যে স্কিমটা লঞ্চ, স্কিমটা তোমাদের পড়াবো, আমি এই চ্যাপ্টারেই পড়াবো যে ক্যাপিটাল গুডস আমদানিটার উপরে বেশি করে ফোকাস করা হয়েছিল, যে আমরা আমরা শুধুমাত্র র মেটেরিয়ালস বাইরে থেকে আনি, এনে এখানে ফাইনাল জিনিসটা তৈরি করে বিক্রি করবো, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট বিদেশের সাথে কম্পিটিটিভই নয়। তুমি একটা জিনিস ভাবো না, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট কতটাই কম্পিটিটিভনেস এর অভাব হতে পারে, যে তার সবচেয়ে বড় প্রমাণ ইন্ডিয়ান রেলওয়েজ। মানে আমাদের দেশে এরকম একটা এত কিছু হ্যানা ত্যানা এত বড় বড় করে দেখা হয়, বাট আমাদের দেশে এখনো সেই তার তার দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে চলে। মানে বিদেশে এখন অটোমেটিক হয়ে গেছে, কোনো ড্রাইভার থাকে না, অটোমেটিক্যালি বাস টাস চলছে, সেখানে ইন্ডিয়ান রেলওয়েজ এর অবস্থা এতটাই খারাপ। ঠিক আছে, মানে সেদিনকে যাদবপুর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই কথাটাই মনে হচ্ছিল যে প্রচন্ড ভিড়। আর তখন আমি ভাবলাম যে মানে বাইরের যে কোনো ছোটখাটো ইউরোপিয়ান যে ছোটখাটো দেশগুলো, সেইখানেতে পর্যন্ত এত ছোট কান্ট্রিজ, ডেভেলপ তো নয় তারা সেরকম লেভেলে, ইউরোপ তো খুব একটা ডেভেলপড কন্টিনেন্ট নয়, সেখানে পর্যন্ত বাসগুলো অটোমেটিক বাস,
কিন্তু আমাদের এখানে একটা সামান্য ইন্ডিয়ান রেলওয়েজ সেটাই অটোমেটিক নয়। এবং অটোমেটিক হলে তো ভাবনার বাইরে, মানে রোজ একজন 10 জন করে কাটা পড়বে আর কি, মানে প্রত্যেকটা ট্রেন এলে 10 10 জন করে লোক তলিয়ে যাবে নিচে। না হয়নি তো মানে। দেখো চায়নার, চায়না সত্যি বলতে চায়না, আমার একটা বন্ধুই গেছিল, মানে সে প্রায় 3 4 মাস ছিল, তো সে আমাকে চায়নার সব গল্প খুঁটিয়ে খুঁটিয়ে বলেছে চায়না কিরকম কিরকম হয়ে থাকে, চায়নাতে সে ছিল বেশ কিছুদিন। তো মানে ওর থেকে জানি যে চায়না আলাদা রকমই চলে, এবং চায়নাতে যে হেডে বসে আছে না, মানে একদম টপে যে অথরিটি গভর্নমেন্ট ওদের বসে থাকে, সে ভীষণ রকমের এফিশিয়েন্ট। হতে পারে ওখানে হাই লেভেল অফ বিউরোক্রেসি রয়েছে, মানে এখানে তোমাকে রাস্তায় ট্রাফিক পুলিশ কোঅপারেট করে, বাট চায়নাতে একেবারেই সেটা নয়। মানে চায়নাতে একটু এদিক ওদিক কথা না শুনলে তোমাকে মেরে দিল ধরে দিল, ওরা তো পাত্তা দেয় না, ঠিক আছে, সাধারণ জনগণ। কিন্তু ইকোনমি ঠিক রাখার ব্যাপারটা ওরা ভীষণভাবে পজিটিভ, যে আমার যাই হয়ে যাক আমার দেশে, মানে ওদের যখন ফটোস গুলো আমাকে পাঠিয়েছিল আমি দেখেছিলাম যে মারাত্মক লেভেলের আর কি, যে এতটাই ডিসিপ্লিন একটা দেশ দেখে মনে হচ্ছে, এতটাই ডিসিপ্লিন মনে হচ্ছে। হ্যাঁ, এখানে তো গভর্নমেন্ট জব লোকে তাই জন্যই চায়, যেখান থেকে কেউ তোমাকে বাদ দিতে পারবে না বলেই চায়। হুম, একদমই তাই। আচ্ছা, যেটা বলছিলাম, একটা মিনিট। কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসের ডেফিসিটের কারণ বললাম। আর এক্সেসিভ ফরেন বরোয়িং যদি হয়ে থাকে, যাতে যাতে আমাদের প্রচুর আউটফ্লো হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। আর আরেকটা হতে পারে জানো তো, যে ধরো এখানে সেটা লেখা নেই, বাট আমি বলছি, যেমন ধরো, যেমন ইন্ডিয়াতে প্রচুর বিদেশি কোম্পানিজ রয়েছে, আমরা জানি প্রচুর, ধরো নেসলে ফেসলে এগুলো হচ্ছে বিদেশি কোম্পানি যারা বিশাল ব্যবসা করছে, ঠিক আছে। তুমি ভাবো যে কিছু কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, অ্যাপেল বলো, গুগল বলো, বা অ্যামাজন বলো, এরা ইন্ডিয়াতে মানে যে লেভেলের বিজনেস করছে সেটা ভাবনার বাইরে। কিন্তু আহ, ইন্ডিয়ার কটা কোম্পানি বিদেশে গিয়ে এই বিজনেসটা করছে? করছেই না। মানে যদি আমরা ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় কোম্পানিজ গুলোর কথা ভাবি, টাটা বাটা বা রিলায়েন্স, তো এখন একটু একটু উঠেছে, রিলায়েন্স অতটাও সেরকম নয়, বাট টাটার কোম্পানি, এরা কিন্তু বিদেশে সেই লেভেলের কাজ করতে পারছে না। তো তাতে কি হচ্ছে, যে বিদেশ থেকে আমাদের ইনকাম জেনারেট হচ্ছে না। এখান থেকে ইনকাম জেনারেট হয়ে বেরিয়ে যাক, তাতে সমস্যা নেই, কিন্তু বিদেশে গিয়েও তো আমাদেরকে ইনকাম জেনারেট করতে হবে। ভালো কান্ট্রি, ইউএসএ তে কটা ইন্ডিয়ান কোম্পানি আছে, চায়নায় কটা ইন্ডিয়ান কোম্পানি নেই বললেই চলে, ঠিক আছে। তো এটা একটা কারণ। আর সারপ্লাসের কারণ তো বুঝতেই পারছো, এর উল্টোগুলো, যদি কোনো কারণে প্রচুর এক্সপোর্ট আমাদের বেড়ে যায়, ঠিক আছে, বা আমাদের যদি আমরা দেখতে পাই যে ডোমেস্টিক কনজামশনটা লো হয়ে যায় এবং সেভিংস বেশি হয়ে যায়, মানুষ জমাচ্ছে বেশি, যার জন্য সরকার বলে না যে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো, তোমাদের আগেও বলেছি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে যায়, কারণ ব্যাংক অ্যাকাউন্ট খোলানো মানেই আমাদের কিন্তু সেভিংস হবে, কিছু না কিছু সেভিংস হবে, ঠিক আছে। স্ট্রং রেমিটেন্স ইনফ্লোস ফ্লো হবে ফ্রম ন্যাশনালস ওয়ার্কিং অ্যাব্রড, যারা ধরো তোমাদের মধ্যে ধরো কেউ বিদেশে চাকরি করে, বা এখানে যত বেশি ইন্ডিয়াতে টাকা ঢোকাচ্ছ, রেমিটেন্স পাঠাচ্ছ, তো সেটা হয় না। আমরা এখানে দেখেছি যে এই যে আমাকে একটা স্টুডেন্টই বলছিল, একটা নিউজ পেপার আর্টিকেল পাঠিয়েছিল, যে লাস্ট ইয়ারে কতজন ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বিদেশে পার্মানেন্টলি শিফট করে গেছে তাদের গোটা পরিবারকে নিয়ে, লাইক একদম বাবা মা শুধু বাড়িটারি বিক্রি করে চলে গেছে, যে এই দেশে আর কোনো চান্সেস নেই, তো চলো ওখানে চলে যায়। এই যে এখানে চলে গেল, তার মানে কি ওখান থেকে কিন্তু এদেশে আর কোনো রেমিটেন্স ঢুকবেই না, ঠিক আছে। বা যা রেমিটেন্স ঢোকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তোমার বাবা মা, বা যদি কারোর ওয়াইফ থাকে, কারোর ভাই বোন থাকে, তাদের খরচাপাতি, বা হাজব্যান্ড বা হোয়াট এভার যাই হয়ে যাক, তো তাদের খরচার জন্য।
তো সেটা কিন্তু একটা মানে লিমিটেড অ্যামাউন্টে, সেটা কিন্তু খুব প্রচুর পরিমাণে নয়, যে এরকম হয় না, হয় না বললেই চলে, যে কোনো একজন বিদেশি ব্যক্তি এখানে পাঠিয়ে বলছে যে ভাই তুই একটা এখানে বড় করে কোম্পানি খোল, তাতে ইন্ডিয়ার ইনকাম জেনারেট হবে, কেউ চায় না, বিদেশি সবটাকে ইনভেস্ট করছে। তো রেমিটেন্স যদি স্ট্রং না আসে তাহলেও কিন্তু আমাদের ডেফিসিট হতে পারে। সো দিজ আর দি রিজনস বিহাইন্ড দ্য ডেফিসিটস অ্যান্ড সারপ্লাস। ঠিক, ইন্ডিয়াতে ডেফিসিটই হচ্ছে। এখানে বলে দিলাম ইন্ডিয়া রানস আ হাই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ইম্পোর্ট বিলটা ওদের এতটাই বেশি, স্পেশালি ক্রুড অয়েল আর গোল্ড, গোল্ডটা ভীষণ বেশি, এবং এই গোল্ডের চাহিদাটাকে কমানোর জন্যই কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে সোভারেইন গোল্ড বন্ড বলে যেটা রয়েছে, সে সোভারেইন গোল্ড বন্ড এই জিনিসটা লঞ্চ করেছেই কারণ আমাদের প্রচুর গোল্ড ইম্পোর্ট করতে হয়। আর ইন্ডিয়ার গোল্ডের এত বেশি ডিমান্ড, লাইক ইন্ডিয়াতে মানুষজন, স্পেশালি সাউথ ইন্ডিয়া যদি যাও, বা তুমি একটু বিহার ইউপি আর এই অঞ্চলগুলোতে যদি যাও, তাহলে সেখানে মারাত্মক রকমের আর কি তোমার ডিমান্ড গোল্ডের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট চলে যাই যে ক্যাপিটাল অ্যাকাউন্টে। এটা আরেকটা জায়গা, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট মানেই হচ্ছে যখন আমরা বুঝতে পারবো যে তোমার কোনো না কোনোভাবে রিফান্ডেবল একটা কেস চলে আসছে, মানে যেই টাকাটা বাইরে আবার ফেরত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই যে যে টাকাটা ইন্ডিয়ার বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কি কি পড়ে বলো তো, কি কি পড়তে পারে? প্রথম যেটা আমাদের এখানে পড়তে পারে সেটা হচ্ছে যে লোনের টাকা, রাইট, লোনের টাকা, এবং আরেকটা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট। লাইক এই যে আমি বললাম যে যখনই একটা বিদেশের কোম্পানি আমার দেশে এসে ইনভেস্টমেন্ট করছে, তার মানে এই টাকাটাও কিন্তু ওদের দেশে আবার ফেরত চলে যাবে। এখান থেকে যে ইনকাম জেনারেটেড হয় তার একটা নির্দিষ্ট পোর্শন ইন্ডিয়াতে ইনভেস্টেড হচ্ছে, আর বেশিরভাগটাই কিন্তু ওরা ওদের দেশে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। সো এটাও কিন্তু ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যেই চলে আসবে। ওকে, ক্যাপিটাল ট্রান্সফার, দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের দুটো পার্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টসের মধ্যে পড়বে ক্যাপিটাল ট্রান্সফার, যার মধ্যে আসবে ডেট, ধার, এবং অ্যাকুইজিশন বা ডিসপোজাল অফ নন প্রডিউসড নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেমন পেটেন্ট বা ট্রেডমার্ক। পেটেন্ট ট্রেডমার্ক আমি তোমাদের পড়াবো পরের ক্লাসে, যখন আমি ডাব্লিউটিও পড়াবো, এগুলো খুব ডিটেলিংয়ে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে থাকবে হচ্ছে এফডিআই, এফপিআই, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস এটসেট্রা। এগুলো একটা একটা করে আমরা আসি প্রত্যেকটা। প্রথমে চলে আসি ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা কিনা কান্ট্রির সাথে বাইরের দেশের যে সম্পর্কটা সেটা রেকর্ড করে, ফাইন্যান্সিয়াল সম্পর্কটা, এবং যার মধ্যে এই জিনিসগুলো পড়ে। আচ্ছা, এটা হচ্ছে ডেফিনেশনটাই দেওয়া। কম্পোনেন্টস, প্রথম চলে আসে হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার্স। ক্যাপিটাল ট্রান্সফার্সের মধ্যে কি কি আসে, এই কম্পোনেন্টসগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ অফ ফিক্সড অ্যাসেট। মানে কি, মানে হচ্ছে যে আহ, কারোর একটা মানে যে আমার কোনো একটা ফিক্সড অ্যাসেট ছিল, আমার কোনো একটা সম্পদ ছিল, সেটাকে আমি ট্রান্সফার করে দিলাম তার মালিকানাটা বা ওনারশিপটা, এটা ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে চলে আসে। আমি কাউকে ধার দিয়েছিলাম, সেই ধারটা, ডেট ফরগিভনেস, অ্যান্ড আদার ক্যাপিটাল ট্রান্সফার দ্যাট ডু নট ইনভলভ দি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এই যে বললাম গুডস অ্যান্ড সার্ভিসেসের এক্সচেঞ্জ মানেই কিন্তু সেটা তোমার কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাকুইজিশন বা ডিসপোজাল অফ নন প্রডিউসড নন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আসবে। ভীষণ ভাইটাল, যেগুলো আমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে এফডিআই, এফপিআই। এটা আমি খুব ডিটেলে পড়াবো তোমাদের অ্যাবাউট এফডিআই অ্যান্ড এফপিআই। তো এফডিআই এবং মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের পার্টটাও কিন্তু এখানেই চলে আসবে। ওকে, আচ্ছা,
এবার চলে যাই যে ফার্স্টে এফডিআই কাকে বলে। এফডিআই পড়বো, যেমন এফডিআই আমরা ক্লাসিফিকেশনগুলো পরে আস্তে আস্তে পড়ছি। তো আমরা এফডিআই বলতে কি বোঝায়, দেখো এফডিআই আর এফপিআই এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। দুটোর মানেই ফরেন ইনভেস্টমেন্ট, মানে কোনো একটা দেশ যখন অন্য কোনো দেশের মধ্যে গিয়ে একটা কোনো কোম্পানি খুলছে বা কোনো একটা ইনভেস্টমেন্ট করছে, সেটাকে আমরা বলি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট, যার দুটো পার্ট, একটা হচ্ছে এফডিআই, একটা হচ্ছে এফপিআই। ওকে, সো এফডিআই আর এফপিআই এর মধ্যে ডিফারেন্সটা কি? একটা কমিটি গঠন করা হয়েছিল যার নাম হচ্ছে অরবিন্দ মায়ারাম কমিটি, মানে মায়ারাম কমিটি বলা হয়। তো তার মধ্যে হচ্ছে অরবিন্দ মায়ারাম কমিটি আমরা বেসিক্যালি পাই। তো অরবিন্দ মায়ারাম হচ্ছে চেয়ারম্যান ছিলেন। অরবিন্দ মায়ারাম কমিটি একটা খুব সুন্দর ডেফিনেশন দিয়েছেন, বলছে যখন কোনো একটা দেশ অন্য কোনো একটা দেশে গিয়ে 10% বা তার বেশি ইনভেস্টমেন্ট করছে, মানে ডাবল ডিজিট ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এটাকে আমরা বলতে পারি এফডিআই। আর যদি কোনো একটা দেশ 10%-এর কম ইনভেস্টমেন্ট করছে, তাকে আমরা বলতে পারি এফপিআই। মানে 5%, 6%, 9%, 3% এরকম যখন ইনভেস্টমেন্ট হয়, তাকে আমরা স্মল ইনভেস্টমেন্ট বলি, বা আমরা তাকে বলতে পারি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ঠিক আছে। আহ, আর আমরা যদি এখানে বলি যে 10% বা তার বেশি, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে এফডিআই। কমিটিটার নাম মনে রাখবে, কমিটির নাম আমি কি বললাম, অরবিন্দ মায়ারাম কমিটি, মানে অরবিন্দ মায়ারাম তো বলে না, শুধু মায়ারাম কমিটি বলে। ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স কি কি হবে? আচ্ছা, আরেকটা ছোট্ট কনসেপ্ট জাস্ট বলে দিই, যে যদি আমরা এফডিআই মানে এফডিআই এর প্রসঙ্গে আসি, তাহলে এফডিআই মানে ইট ডাজন্ট মিন যে সবসময় শুধু টাকাই যাবে। ঠিক আছে। তো টাকা যেমন যেতে পারে, তেমনি টাকা ছাড়া কিন্তু যে কোনো ধরনের, মনে করো লেবারের ফ্লো হতে পারে, এনিথিং, এনিথিং মে হ্যাপেন। নট নেসারিলি সবসময় শুধু টাকার টাকা বলা হচ্ছে, টাকা হতে পারে, ম্যানেজমেন্টাল আইডিয়া হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। সো এই এই টাকা বা ক্যাপিটাল বা তোমার কোনো ধরনের আইডিয়া বা ম্যানেজমেন্ট বা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস, এনিথিং উইথ হুজ ভ্যালিউ ইজ 10% or above of the valuation of the company, then it will be considered as an FDI. Okay. এফডিআই এর ইম্পর্টেন্সটা কি? আচ্ছা, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এফডিআই বা এফপিআই? অফকোর্স এফডিআই, এটা নিয়ে তো বলার কিছু নেই, এফডিআই বেশি ইম্পর্টেন্ট, কারণ এফডিআই তে ইনভেস্টমেন্টের ভ্যালুটা বেশি। যদি চলে আসি আমরা এফপিআই তে, তাহলে লেসার দ্যান 10% জেনারেলি এটা বোঝায় হচ্ছে কোনো ধরনের স্টকস বা কোনো ধরনের বন্ডস, এই পোর্শনগুলোকে। ঠিক আছে। কোনো স্টকস হতে পারে, কোনো বন্ডস হতে পারে, ঠিক আছে, কোনো ধরনের ডিবেঞ্চার হতে পারে, কোনো ধরনের ছোট ছোট ইনভেস্টমেন্ট যেগুলোর ভ্যালুয়েশন খুব কম। এফপিআই গভর্নমেন্ট খুব একটা মানে এনকারেজ করে না। তার পেছনে একটাই মেইন কারণ, যে গভর্নমেন্ট যদি এফপিআই তে ইনভেস্টমেন্ট, যেমন কোভিডের সময় দেখেছিলাম, যারা যারা যে সমস্ত কোম্পানিসগুলো মানে করেছিল, তারা কিন্তু ওই কোভিডের সময়তে অতটা পাত্তারি কুটিয়ে চলে গেছে, কারণ ওদের অতটা টান ছিল না, বা ওদের অতটা খুব একটা কোনো ছিল না যে এখানে ইনভেস্টমেন্ট আমাকে করতে হবে অ্যান্ড অল। দ্যাট ইজ ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ এনকারেজ করে কিন্তু এফডিআই কে, নট এফপিআই। আচ্ছা, কিন্তু এফপিআই কি করে? এফপিআই ফাইন্যান্সিয়াল মার্কেট, এই শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বন্ড মার্কেট, এই মার্কেটগুলোকে এনহ্যান্স করতে সাহায্য করে এবং বিজনেসগুলোকে ক্যাপিটাল দেয়। মানে কি, ধরো একটা বড় সড়ো বিজনেস, মনে করলাম টাটার একটা কোনো বিজনেস, টাটার কোনো একটা পার্টিকুলার জোন, টাটার গাড়ির ক্ষেত্রে মনে করলাম, তো সেখানে ধরো কেউ একটা এফপিআই করলো, মানে 8% বা 9% বা 6% ইনভেস্টমেন্ট করলো, সো দ্যাট ইজ ভেরি গুড ফর দি কোম্পানি। সো ছোট ইনভেস্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি ভালো। ওকে, নেক্সট আরেকটা চলে আসে এফআইআই। এইটাও ভীষণ ভাইটাল, যে এফআইআই বলতে কি বোঝায়? এফআইআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মানে কি? যখন কোনো একটা ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে হচ্ছে বিদেশের কোনো একটা কোম্পানি,
যখন কোনো একটা ফরেন কোম্পানি আমার দেশে এসে ইনভেস্টমেন্ট করছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এটা ভীষণ ভাইটাল। এবং এই ইনস্টিটিউশনগুলো হতে পারে কিন্তু যে কোনো ধরনের পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, যে কোনো বড় কোম্পানি। যদি এফপিআই এর কথা বলো বা এফডিআই এর কথা বলো, এগুলো কিন্তু যে কোনো ফরেন কোম্পানি হতে পারে, ফরেন ইন্ডিভিজুয়ালসও হতে পারে। কিন্তু এফআইআই নিডস টু বি অ্যান ইনস্টিটিউশন ম্যান্ডেটারিলি, এবং এগুলো জেনারেলি হয়ে থাকে ইনভেস্টমেন্ট কোম্পানি বা ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, এই ধরনের কোম্পানিজগুলো। এফআইআই ইজ আ টাইপ অফ এফপিআই। এবং তোমরা এটা মানে তোমরা জানলে খুব ভালো লাগবে যে ইন্ডিয়াতে প্রথম যে ইনভেস্টমেন্টটা, ফরেন ইনভেস্টমেন্ট হয়েছিল বলা হয়, সেটা হচ্ছে এফআইআই করা হয়েছিল, নট এফডিআই অ্যান্ড আদার ফর্মস অফ এফপিআই। প্রথম ইন্ডিয়াতে এফআইআই করা হয়। এফআইআই ইজ আ টাইপ অফ এফপিআই, দেখো এখানে লিখে দিয়েছি। বাট এটার মানে এফআইআই হচ্ছে যেখানে ইন্ডিভিজুয়ালসও করতে পারে, কোম্পানিও করতে পারে, কিন্তু যদি শুধু কোম্পানি করে ইট উইল বি এফআইআই। যখনই করতে যাবে এফআইআই কোনো একটা কোম্পানি, তখন কিন্তু তাকে মনে করে যেটা করতে হবে যে সেবি দ্বারা মানে সেবির সমস্ত নিয়ম কানুনগুলোকে মেনে চলতে হবে। ওকে, সেবির নিয়ম কানুনগুলো যদি মেনে চলতে না পারে, ইন দ্যাট কেস কিন্তু ও করতে পারবে না এখানে। নেক্সট চলে যাই, আরেকটা ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে কিউএফআই বা কোয়ালিফাইড ফরেন ইনভেস্টার্স। তো এগুলো কি? এই কোয়ালিফাইড ফরেন ইনভেস্টার্স মানে কি? একটা ইনস্টিটিউশন আছে যার নাম হচ্ছে এফএটিএফ, এফএটিএফ। মানে আমরা যদি এটার ফুল ফর্মটা বলি তাহলে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তো এই এফএটিএফ, যেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, সেই এফএটিএফ কিছু কিছু ইনভেস্টরকে বলে যে তুমি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করো, তাহলে তোমাকে আমরা নাম দেব হচ্ছে কোয়ালিফাইড ইনভেস্টর। এবং এই কোয়ালিফাইড ইনভেস্টররা যখন এখানে ইনভেস্টমেন্ট করে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কিউএফআই। এটা কেন আনা হয়েছিল কিউএফআই এর কনসেপ্টটা? বুঝতেই পারছো, এটা অনেকটা বেশি সেফ অ্যান্ড সিকিউরড। এটা অনেকটা বেশি আর কি, মানে সাধারণভাবে গভর্নমেন্ট এটাকে এনকারেজ করার সুযোগ পাবে। সেই কারণে আমরা এটাকে বলে থাকি, এটাকে আমরা অনেকটা বেশি নিরাপদ বলে মনে করে থাকি। ওকে, আচ্ছা, জাস্ট একটা মিনিট। ওকে, নেক্সট হচ্ছে লোনস অ্যান্ড বরোয়িংস। এটা আরেকটা ভীষণ ভাইটাল পার্ট বিওপির। লোনস অ্যান্ড বরোয়িংস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? লোনস অ্যান্ড বরোয়িংস যে পার্টটাকে ইন্ডিকেট করে যে ইন্ডিয়া বাইরের দেশ থেকে লোন নিচ্ছে, বা বাইরের কোনো একটা কান্ট্রি ইন্ডিয়া থেকে লোন নিচ্ছে, ঠিক আছে? এবং এটা অবশ্যই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ঢুকবে, এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঢুকে বিওপি। এবং এটা হতে পারে শর্ট টার্ম অথবা লং টার্ম লোন। আমরা লোনের ব্যাপারে আর একটু জানি, কি কি ধরনের লোন হয়। এই লোনের টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা সবার প্রথমেই লিখে দিয়েছি, তার নাম হচ্ছে ইসিবি বা এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস। ঠিক আছে, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং মানে কি? এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং মানে হচ্ছে যে যখন কোনো একটা বাইরের সোর্স থেকে আমরা কমার্শিয়াল বরোয়িং করে থাকি, সেটাকে আমরা বলি ইসিবি। কমার্শিয়াল কথাটার মানে কি? কমার্শিয়াল কথাটার মানেই হচ্ছে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমরা বড় করব। বোঝা গেল?
এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং মানে হচ্ছে যখন কোনো আমরা একটা বিদেশি ফরেন কোনো একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, যে ব্যাংক হতে পারে, কোনো এনবিএফসি হতে পারে, কোনো একটা যে কোনো ধরো ইনভেস্টমেন্ট কোম্পানি, এদের থেকে যখন আমরা কোনোভাবে বড় করে থাকি, আমরা লোন নিয়ে থাকি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং। আচ্ছা, ইন্ডিয়া যেমন আহ, এই ধরনের ইনস্টিটিউশনস থেকে বড় করে থাকে, ঠিক একইভাবে ইন্ডিয়া, তোমরা জানো আগেও আমরা যেমন দেখেছিলাম যে প্রথমবার ইন্ডিয়া বলো তো কবে আইএমএফ এর থেকে বড় করেছিল, মনে আছে? থার্ড 5 ইয়ার প্ল্যানিং এর সময়, তোমাদের নোটেও আমি প্রোভাইড করেছি যে 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়তে ইন্ডিয়া প্রথমবার ফরেন থেকে বড় করে। এই যে ইন্ডিয়া প্রথমবার বিদেশ থেকে বড় করেছিল, এই যে বড় করাটা, এটা কিন্তু আর মানে এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং না, এটাকে আমরা রাদার বলতে পারি মাল্টিল্যাটারাল লোন। মাল্টিল্যাটারাল লোন মানে কি? মাল্টিল্যাটারাল কোম্পানিজ থেকে যখন বড় করা হয়। আচ্ছা, এটা বুঝতে হবে মাল্টিল্যাটারাল কোম্পানির মানে কি। মাল্টি ন্যাশনাল কোম্পানি আর মাল্টিল্যাটারাল কোম্পানির আলাদা মানে। মাল্টিল্যাটারাল কোম্পানি মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটসেট্রা। এদের থেকে যখন বড় করা হয় তখন আমরা সেটাকে বলি মাল্টিল্যাটারাল লোনস। আর মাল্টি ন্যাশনাল কোম্পানি কাকে বলে, এটাও প্রশ্ন এসেছিল একবার। মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানি তোমার বিভিন্ন নেশনস অপারেটেড হয়, সেটাকে আমরা বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি। মাল্টিল্যাটারাল কোম্পানি কাকে বলি, মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন কাকে বলি, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের স্বার্থে কাজ করে। এদের নিজস্ব কোনো একটা স্বার্থ নেই যে আমি প্রচুর টাকা নিয়ে বসে থাকবো, এরকম কোনো ব্যাপার নেই। তখন সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি ল্যাটারাল কোম্পানি। বাইল্যাটারাল লোনস কাকে বলবো, যেই লোনগুলো দেওয়া হয় এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে। বাইল্যাটারাল মানে দুটো পক্ষ থাকবে, ঠিক আছে? শর্ট টার্ম লোনস হতে পারে 1 বছরের কম সময়ের জন্য, আর 1 বছরের বেশি সময়ের জন্য হয়ে গেলে তাকে আমরা বলি জেনারেলি লং টার্ম লোনস। তাহলে কি কি টাইপের লোন পেলাম? একটা পেলাম এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং, একটা আমরা পেলাম হচ্ছে মাল্টিল্যাটারাল লোনস, একটা আমরা পেলাম হচ্ছে বাইল্যাটারাল লোনস, একটা আমরা পেলাম হচ্ছে শর্ট টার্ম লোন আর লং টার্ম লোনস। এই ধরনের লোনসগুলো হয়ে থাকে। এবার চলে যাই আমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের অনেক সময় কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইজ ফরেক্স। ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, যেটা বোঝায় যে আমাদের কাছে, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে গোল্ড এবং ফরেন কারেন্সি কতটা সঞ্চয় করা রয়েছে। এবং এই রিজার্ভগুলো কিসের কাজে ইউজ করা হয়? লাইবিলিটি এবং আমাদের দেশের মনিটারি পলিসিকে ইনফ্লুয়েন্স করার জন্য, যেটা তোমাদের আরবিআই পড়ানোর সময় আমি বলেছিলাম যে আমরা যখন আরবিআই এর ক্ষেত্রে দেখি যে আমাদের এখন মিনিমাম রিজার্ভ সিস্টেম কাজ করছে, যেখানে মিনিমাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে 200 কোটি টাকা রিজার্ভ রাখতে হচ্ছে, যার মধ্যে মিনিমাম 115 কোটি টাকা গোল্ডে রাখতেই হবে, এবং বাকিটাও যেরকম ইচ্ছে রাখতে পারে, গোল্ডেও রাখতে পারে বা ফরেন এক্সচেঞ্জও রাখতে পারে, এটা মিনিমাম। তো ফরেন এক্সচেঞ্জটাই কিন্তু মনিটারি পলিসিকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং সেন্ট্রাল ব্যাংক অন্যান্য অ্যাসেটসগুলোকে হোল্ড করতে সাহায্য করে। ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভগুলো, সেটাতে কি কি থাকে? মেনলি 3টে জিনিস থাকে আমরা দেখতে পাচ্ছি। সরি, একটা হচ্ছে ফরেন কারেন্সি অ্যাসেট থাকবে, একটা থাকবে হচ্ছে গোল্ড রিজার্ভস, একটা থাকবে আইএমএফ এর রিজার্ভ পজিশন। এই 3টেই ভীষণ ভাইটাল। কাকে বলে? ফার্স্টে যদি আমরা বলি ফরেন কারেন্সি অ্যাসেটস, মানে হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা আমাদের লাস্ট ইয়ারের
সরি কোন বছর এলো, সরি সরি, এটা হচ্ছে বিসিএস এর, বিসিএস এসেছিল এটা কোয়েশ্চনটা, যে আম, আমাদের ফরেন এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে বড় কোনটা, ইয়েস প্রবাবলি বিসিএস এই এলো তো কোয়েশ্চেনটা, যে ফরেন কারেন্সি অ্যাসেট দ্য লার্জেস্ট কম্পোনেন্ট, যেখানে বিদেশের সমস্ত কারেন্সি রাখা থাকে, ডলার, ইউরো, চায়নার কারেন্সি রেনমিনবি, বা জাপানিজ কারেন্সি, ঠিক আছে, বা ধরো পাউন্ড স্টার্লিং, এই ধরনের গুলো রাখা থাকে, এগুলোকে বলে ফরেন কারেন্সি অ্যাসেট। এছাড়াও আমাদের কাছে আরেকটা রাখা থাকে, সেটা হচ্ছে গোল্ডের রিজার্ভ। গোল্ড রিজার্ভ মানে কি? গোল্ড রিজার্ভ মানে হচ্ছে যে ওই যে বললাম মিনিমাম ১১৫ কোটি টাকার সোনা তোমাকে রাখতেই হবে। আরেকটা থাকে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, যেটা তোমাদের পরের ক্লাস আমি পড়াতাম। স্পেশাল ড্রয়িং রাইটস হচ্ছে আইএমএফ এর নিজস্ব একটা কারেন্সি। আইএমএফ এর কারেন্সি বলতে কি বোঝায় বলো তো? মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটা নিজস্ব অ্যাসেট বা নিজস্ব একটা রিজার্ভ কারেন্সি। ওরা অ্যাকচুয়ালি কারেন্সি তো বলে না, ওরা বলে রিজার্ভ। তো একটা নিজস্ব কারেন্সির মতোই ভাবতে পারো, যেটাকে বলে স্পেশাল ড্রয়িং রাইটস। এবং এই কারেন্সিটার ভ্যালু ডিটারমাইন্ড হয় পাঁচটা কারেন্সির ভ্যালু দ্বারা। কি কি? প্রথমে থাকে হচ্ছে ডলার, দেন থাকবে ইউরো, দেন থাকবে ইউয়ান, দেন ইয়েন, এবং পাউন্ড স্টার্লিং। এই যে পাঁচটা কারেন্সি, এই পাঁচটা কারেন্সি ভ্যালুর উপরে ডিপেন্ড করে হচ্ছে এসডিআর এর value। এটা আমি পরের দিন বলে দেবো। মেনলি ইউএসডি, ইউরো, ইউয়ান, ওয়াইইউএএন। ইউয়ান কোন দেশের কারেন্সি বলো তো? রাইট। ইউয়ান হচ্ছে তোমার চায়নার কারেন্সি। আর ইয়েন যদি বলি, ইয়েন কোন দেশের কারেন্সি? জাপানের কারেন্সি। ইউয়ানটা না এখন চেঞ্জ হয়ে মানে ইউয়ানটা আছে, বাট ইউয়ানের জায়গায় এখন ইউজ করা হয় রেনমিনবি, কারণ এখন তো চায়নার কারেন্সিটা রেনমিনবি করে দেওয়া হয়েছে। সো এই রেনমিনবিটা অ্যাকচুয়ালি এখন রিপ্লেস করেছে এটা এটা যদি জিজ্ঞাসা করতেই পারে, না জিজ্ঞেস করার কিছু নেই। চাইনিজ কারেন্সিকে রিপ্লেস করেছে, ইউয়ানের জায়গায় এখন রেনমিনবি চলে এসেছে। আরেকটা হচ্ছে পাউন্ড স্টার্লিং বলেছিলাম, ঠিক আছে? এই পাঁচটা থাকে। এবং এই এসডিআর এর মানে একটা দেশের কাছে স্পেশাল ড্রয়িং রেট যতটা থাকবে ততটাই হচ্ছে ভালো। ওকে। আমাদের যদি প্রশ্ন করা হয় যে ইন্ডিয়াতে স্পেশাল ড্রয়িং রাইটস এর কোটা হিসেবে ইন্ডিয়ার মানে র্যাঙ্ক কত, কত বলবে? ১৩ নম্বর লার্জেস্ট কোটা হোল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ১৩ নম্বর লার্জেস্ট কোটা হোল্ডার। আর এটাই বললাম রিজার্ভ পজিশন ইন আইএমএফ। তো আইএমএফ এ ইন্ডিয়ার রিজার্ভ পজিশনটা যে কোনো জিজ্ঞেস করে যে ইন্ডিয়াস কোটা সাবস্ক্রিপশন, ইন্ডিয়াস কোটা সাবস্ক্রিপশন ইজ আইএমএফ হাউ মাচ, এটা জিজ্ঞাসা করে, তখন ওই যে ওটাই বলে দেবে যে 13 পজিশন হোল্ড করছে। 13th লার্জেস্ট। এবার আমরা চলে আসি হচ্ছে কি কি ধরনের আমাদের কাছে এফডিআই অ্যাভেলেবেল রয়েছে। তো এফডিআই এর টাইপস এর মধ্যে প্রথম যে টাইপটা আমরা পাই, সেই টাইপটা হচ্ছে আম, যে টাইপস অফ নেচার অফ ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টের টাইপের উপর ডিপেন্ড করে কি ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে। প্রথমে যেটা হতে পারে সেটা হচ্ছে গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্ট, আরেকটা হতে পারে ব্রাউন ফিল্ড ইনভেস্টমেন্ট, একটা হতে পারে জয়েন্ট ভেঞ্চার। সো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট বলতে আসলে আমরা কি বুঝবো? গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে মনে করো যে কোনো একটা দেশ অন্য একটা দেশে গিয়ে একটা নতুন বিজনেস খুলছে। জেনারেলি আমরা বলে থাকি বড় বড় এফডিআই গুলোকে, মানে ধরো 50%, 60%, 100% এফডিআই করছে, 100% এফডিআইও হতে পারে। তো এই ধরনের ইনভেস্টমেন্ট গুলোকে আমরা বলি গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। যখন কোম্পানি বিদেশে ইন্ডিয়াতে এসে কোনো একটা বড় প্ল্যান্ট কিনে ফেললো বা একেবারে পুরোপুরি নতুন করে এস্টাবলিশ করছে, তখন ব্রাউন ফিল্ড মানে কি এক্সিস্টিং জিনিসটাকে মডিফাই করছে। আমি একটা এক্সাম্পল ইউজ করি এটার ক্ষেত্রে, যে মনে করো তুমি একটা বাড়িতে গেলে এবং যে একটা বাড়ি তুমি কিনতে চাও, তুমি বাড়িটা কিনে পুরো বাড়িটাকে ভেঙে ফেললে এবং নতুন করে একটা বাড়ি তৈরি করলে।
এটা হচ্ছে গ্রিন ফিল্ড, যে তুমি কোম্পানিটাকে পুরো রিকনস্ট্রাকশন করলে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে তোমাকে যেই বাড়িটাই দেওয়া হয়েছে সেই বাড়িটাকে তুমি মডিফাই করছো, আই মিন সেই বাড়িটাকেই তুমি যা এক্সিস্টিং রয়েছে সেটাকেই খানিকটা চেঞ্জ করলে, কিছুটা মডিফাই করলে, করে তুমি কাজ করছো, এটাকে আমরা বলি ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট। ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট একটু জেনারেলি ছোট গোছের এফডিআই, মানে খুব বড় মাপের এফডিআই নয়, এবং গভর্নমেন্ট বা যথারীতি গ্রিনফিল্ড, দেখবে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টগুলোকে গভর্নমেন্ট বেশি করে প্রমোট করে, এবং দের আর সাম সেক্টরস which involve greenfield investment, মানে যেখানে আমরা দেখতে পাই 100%, সেক্টরস উইচ ইনভলভ 100% গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। ইন্ডিয়াতে বেশ কিছু সেক্টর আছে যেখানে গভর্নমেন্ট 100% গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট দিয়েছে। যেমন ধরো আমরা রিসেন্ট টাইমে যদি একেবারে যদি রিসেন্ট টাইমে দেখি, তাহলে আমরা দেখতে পেয়েছি যে এই যে উম, ধরো ধরো এই যে হয় না যেগুলো স্যাটেলাইট, এই যে ধরো মোবাইল নেটওয়ার্কের জন্য স্যাটেলাইট বা বিভিন্ন ধরনের স্যাটেলাইট যেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য, সেখানে সেগুলোতে ইন্ডিয়া একটা ভালো পজিশনে যেতে চায়, এবং সেই জন্য এখানে কিন্তু 100% ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছে তুমি এখানে কাজ করে। এছাড়া আমরা জানি হাইওয়েজে, তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে বলো, রেলে বলো, তারপর হচ্ছে তোমার অটোমোবাইলসে বলে, সবগুলোতেই 100% এফডিআই অ্যালাউ করা। ঠিক আছে, আচ্ছা, ব্রাউনফিল্ড মানে বললাম এক্সিস্টিংটাকে মডিফাই করছে। এছাড়া থাকতে পারে কিছু কিছু জয়েন্ট ভেঞ্চার, যেখানে কোম্পানিতে জয়েন্ট হোল্ড করবে, মানে বেশ কয়েকজন ওনার মিলে একটা জয়েন্ট পজিশন হোল্ড করবে, এটাও হতে পারে। আরেকটা হতে পারে ওনারশিপের উপর বেস করে। ওনারশিপের উপর বেস করে মানে কি, যে এটাকে কে ওন করছে, যদি এরকম কেউ ওন করে থাকে, যে মনে করো পুরোটাই ফরেন কোন একটা এন্টিটি হোল্ড করছে, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে হোললি ওন সাবসিডিয়ারি। যে কোনো একজন ফরেন ইনভেস্টার 100% ফরেন এইটাকে হোল্ড করছে, বা এরকম এটা জেনারেলি খুব একটা যে ভালো তা নয়, কারণ আবার সেই ব্রিটিশ পিরিয়ডের মতো হয়ে যেতে পারে, বুঝেছো? ব্রিটিশ পিরিয়ডে তোমরা তোমার থেকে অনেক বেটার জানবে, বলো যে ব্রিটিশ পিরিয়ডও তো এরকমই হয়েছিল না, যে যখনই মনোপলি এস্টাবলিশ করে দেওয়া হয়ে গেল অটোমেটিক্যালি, মানে প্রথমে তো একটু একটু করে আর কি ইন্ডিয়ার লোকজনই ছাড় দিচ্ছে, লিজ দিচ্ছে, ছাড় দিচ্ছে, এই করতে 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 আলটিমেটলি ওরা বেশ কিছু সেক্টরে ফুল মনোপলি নিয়ে নিচ্ছে অন্য অন্য দেশগুলোকে হাঁটিয়ে দিয়ে। তো এটা একটু রিস্কি আর কি। আর হতে পারে পার্শিয়ালি ওন সাবসিডারি, এটা অ্যাকচুয়ালি নেক্সট প্যারাগ্রাফে যাওয়ার কথা নয়, এবার আই হোপ ঠিক আছে। আর হতে পারে পার্শিয়ালি ওন সাবসিডিয়ারি। পার্শিয়ালি ওন সাবসিডিয়ারি মানে হচ্ছে যখন একটা পার্শিয়াল ওনারশিপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে ফুল 100% ওনারশিপ দেখতে পাচ্ছি না আমরা, একটা পার্শিয়ালি ওন করছে দেখতে পাচ্ছি, যে খানিকটা ধরো 50% বা 60% এরকম ওন করছে, তখন তাকে আমরা বলি হচ্ছে পার্শিয়ালি ওন্ড বিষয়পত্র। নেক্সট আমরা চলে যাই হচ্ছে হরিজেন্টাল এফডিআই আর ভার্টিক্যাল এফডিআই। এটা বেশ মজার জিনিস। হরিজেন্টাল এফডিআই বলতে কি বোঝায় আর ভার্টিক্যাল এফডিআই বলতে কি বোঝায়, এটা না বোঝানোর জন্য আমার একটা এক্সাম্পল বলতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে কম্পিউটার কি করে তৈরি করা হয়। কম্পিউটার দেখবে যে তৈরি করার সময় দুভাবে, তাই না, তোমরা কতজন জানো, একটা হচ্ছে দেখবে ইদার এটাকে ব্র্যান্ডেড একটা কম্পিউটার তুমি কিনতে পারো, যে তুমি দোকানে গেলে এবং গিয়ে বলে যে আমাকে একটা ফুল ব্র্যান্ডেড কম্পিউটার দিন। তো ব্র্যান্ডেড কম্পিউটারও কেনা যেতে পারে, অথবা আরেকটা হতে পারে যে তুমি বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন পার্টস গুলোকে কিনে সেগুলোকে একটা জায়গায় অ্যাসেম্বল করছো। জানো তোমরা এটা এরকম, এটাকে বলে অ্যাসেম্বল করে তৈরি করা, বলে না যে কোনো কোম্পানির মাদারবোর্ড, কোনো কোম্পানির তারপর তোমার, হ্যাঁ হ্যাঁ রাইট। তো এই যে কোনো কোম্পানির, ঠিক এটাতে কি হয় বলো তো, যে এটা কেন করে, ব্র্যান্ডেড থেকে এটাতে কি সুবিধা বলতে পারবে?
মানে এইটা ধরো ধরো আমি আমি যদি কম্পিউটার কিনতে যাই, আমার কাছে কোনটা লাভজনক, অ্যাসেম্বল করাটা নাকি ব্র্যান্ডেড কেনা? কস্ট কস্ট কাট হবে, রাইট, অ্যাবসলিউটলি, একদমই তাই। তো এফডিআই এর ক্ষেত্রেও না, এই যে কেন এক্সাম্পলটা দিলাম, কারণ এফডিআই এর ক্ষেত্রে হরিজেন্টাল আর ভার্টিক্যাল তাই বলে। হরিজেন্টাল মানে হচ্ছে যে একটা কোনো কোম্পানি, একটা কোনো দেশের কোম্পানি, ধরো ইউএস এর কোনো একটা কোম্পানি ইন্ডিয়াতে সে পুরো কাজটা করছে, যে আমরা ইন্ডিয়াতে একটা গাড়ি তৈরির ইন্ডাস্ট্রি তৈরি করব এবং ইন্ডিয়াতেই সব করবো, ইন্ডিয়াতে আমরা গাড়ির বডি পার্ট, ইঞ্জিন, লেবার, সমস্ত কিছু আমরা ইন্ডিয়াতেই করব এবং ইন্ডিয়াতেই মার্কেটিং করব। এটা হচ্ছে হরিজেন্টাল এফডিআই। ভার্টিক্যাল কাকে বলবো বলো তো? যখন কোম্পানি ভাববে যে আচ্ছা আমি যদি আফ্রিকান কান্ট্রিজ গুলো থেকে না লেবার নিই তাহলে আমার সবচেয়ে কম কস্ট পড়বে, আমি যদি ওই দেশটা থেকে ইঞ্জিন আনি তাহলে আমার সবচেয়ে কম কস্ট পড়বে, আমি যদি ইন্ডিয়া থেকে এই এই জিনিসটা করি তাহলে আমার সবচেয়ে কম কস্ট হবে। তাহলে ও কি করছে, ও বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এক একটা করে মার্কেট তৈরি করে আলটিমেটলি ও একটা একটা জায়গাতে গিয়ে সেটাকে অ্যাসেম্বল করছে। এটা হচ্ছে ভার্টিক্যাল কেস। সো তার মানে একটা জায়গাতে ও কিন্তু মেনলি ও মাথায় রাখছে যে আমার মার্কেট ওরিয়েন্টেশন, মার্কেট আমি তৈরি করতে চাই। আমি যদি ইন্ডিয়াতে মার্কেট তৈরি করতে চাই তাহলে কিন্তু আমার অ্যাসেম্বল করলে চলবে না, আমাকে কিন্তু ইন্ডিয়াকে পুরো ক্যাপচার করতে গেলে এই এই বিজনেসের ক্ষেত্রে আমাকে ইন্ডিয়াতেই কিন্তু পুরো জিনিসটা করতে হবে। আবার ও যদি ভাবে যে আমি না কস্ট কাট করতে চাই, তাহলে ও কিন্তু কি করবে, ও চায়না থেকে কিছুটা বা একটু ধরো আরবিয়ান কান্ট্রিজ থেকে হয়তো কিছু নিয়ে এলো, হয়তো আফ্রিকা থেকে লেবার নিয়ে এলো, ইন্ডিয়াতে কিছুটা করলো এবং কোথাও একটা সেল করলো। সো এটা হচ্ছে যেটা করছে, ও অ্যাসেম্বল করছে। দুটোই দুরকম, একটার হচ্ছে যদিও অ্যাসেম্বল করে কাজ করে তাহলে সেটা হয়ে গেল কস্ট কাট করা, ওর মেইন অবজেক্টিভ হচ্ছে কস্ট কাটিং, কম খরচা ভালো জিনিস তৈরি করতে চায়। আর ও যদি একটা দেশে পুরো কাজটা করতে চায়, যেটাকে আমরা বলি হোস্ট কান্ট্রি, যে হোম কান্ট্রি মানে যেই কান্ট্রির কোম্পানিটা, আর হোস্ট কান্ট্রি মানে যেই কোম্পানিতে গিয়ে কাজ করছে, ও যদি সেই কোম্পানিতে গিয়ে কাজ করে, সেই দেশে গিয়ে কাজ করে, সে একটাই হোস্ট কান্ট্রি ওর, সেক্ষেত্রে ও কিন্তু ওই কান্ট্রিতে মার্কেট তৈরি করতে চায়, ও কিন্তু কস্ট কাট নিয়ে চিন্তা করবে না, ও ভাববে আমি ওই দেশের মার্কেটটাকে ক্যাপচার করতে চাই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হরিজেন্টাল আর ভার্টিক্যাল এফডিআই। এবার আমরা যদি দেখি যে ইন্ডিয়াতে যখন মানে আমাদের আসে, তখন এই যে এফডিআইটা ঢোকে, এই এফডিআইটা কিন্তু দুভাবে আসতে পারে। একটাকে আমরা বলি অটোমেটিক রুট, একটাকে আমরা বলি গভর্নমেন্ট রুট। অটোমেটিক রুটটাকে আমরা বলি হচ্ছে যেটা অটোমেটিক্যালি আসছে এবং যার জন্য ওকে কোনো গভর্নমেন্টের পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ছে না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অটোমেটিক রুট। আর যদি ওকে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে হয়, সেক্ষেত্রে ওটাকে আমরা বলবো কিন্তু গভর্নমেন্ট রুট। এবার তুমি বলতে পারো যে অটোমেটিক রুটটা তো তাহলে ঠিক নয়, মানে অটোমেটিক রুটটা কি খারাপ? না, অটোমেটিক রুট খারাপ নয়। অটোমেটিক রুটের ক্ষেত্রে ওকে কিন্তু কিছু কিছু গাইডলাইন্স ফলো করে চলতেই হবে। গভর্নমেন্ট রুটে হওয়ার সুবিধা হচ্ছে যে এখানে একটা রেগুলেশন থাকবে, ইনসেন্টিভের চান্সেস থাকবে, স্ট্র্যাটেজি কিছু সেক্টর থাকবে। মানে কি, মানে গভর্নমেন্ট বলে দেবে যে তুমি এই সেক্টরটায় করো, এই সেক্টরটায় ভালো মার্কেট পাবে, কারণ যেই সেক্টরগুলোতে বেশি করে গভর্নমেন্ট কাজ করতে পারে না, সেই সেক্টরগুলোতেই কিন্তু গভর্নমেন্ট চায় বিদেশি ইনভেস্টমেন্ট হোক। বিদেশি ইনভেস্টমেন্ট হলে কি হবে, ক্যাপিটাল দেশে আসবে, এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে, অনেক কিছু হবে। আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপও তৈরি হবে, পিপিপি মডেল, যেটা বলে না গভর্নমেন্ট এবং প্রাইভেটের দুটোর একটা, মানে খানিকটা আমি খানিকটা তুমি মিলেমিশে কাজ করি, দেশের বেটারমেন্ট হবে, মিক্সড ইকোনমিক প্যাটার্ন যেটা। সো পিপিপি মডেলটা তৈরি হবে। আরেকটা হয়ে থাকে যেটা বললাম অটোমেটিক বা নন গভর্নমেন্টাল রুট, এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মার্কেট ড্রিভেন হবে, মানে মার্কেটটা ওদের তৈরি হবে, রেগুলেশনটা কম থাকবে, ডাইরেক্ট বিজনেস রিলেশনশিপ তৈরি হবে এবং এরা কিন্তু পুরোপুরি প্রাইভেট সেক্টর ফোকাসড হবে। ঠিক আছে?
আচ্ছা, আমি এখানেই স্টপ করছি। আমি এইটা যখন তোমাদের নোটটা দেবো না, আমি এখানে একটা লিস্ট বানিয়ে দেবো। আমি এটা লিখিনি এখানে, কারণ এখানে ওটা তো পড়ানোর কিছু নেই যে জেনারেলি ইম্পর্টেন্ট সেক্টর যেগুলো গভর্নমেন্টাল রুটে হয়, নন গভর্নমেন্টাল রুটে কি কি অ্যালাউড রয়েছে, কোথায় কোথায় 100% এফডিআই অ্যালাউড রয়েছে, মোটামুটি ইম্পর্টেন্ট সেক্টরসগুলো, তো সেগুলো আমি নোটে প্রোভাইড করে দেবো। ওগুলো তোমরা দেখে মুখস্থ করতে হবে, তাছাড়া ওটার কোনো ওয়ে নেই। কিন্তু এখানে আমাদের মোটামুটি ব্যালেন্স অফ পেমেন্টের পার্টটা শেষ হয়। এর পরের দিন আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের আরেকটা জায়গা করব, সেটা করলে আমাদের পুরোপুরি ইন্টারন্যাশনাল ট্রেডটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো এইটা তোমরা ভালো করে পড়ো। আর আবার পুজোর পরে ক্লাস সেট করব, কারণ